ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের আজকের ক্লাস 3তে আমরা আলোচনা করব গ্রেকো রোমান ক্রিটিসিজম নিয়ে বা গ্রেসো রোমান ক্রিটিসিজম। আশা করি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর আগের ক্লাস দুটো তোমরা সবাই ফলো করেছো। যারা যারা করনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। এছাড়াও ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ কোর্সটা পারচেস করতে পারো, যেখানে তোমাদের সিলেবাস কভার করে পেপার 2তে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে, সঙ্গে এমসিকিউ সহ প্র্যাকটিস সেটও অ্যাভেলেবেল। আশা করি এই সমস্ত ক্লাসগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। পাশাপাশি ডাব্লিউবি সেট এবং ইউজিসি নেটের অ্যাসপিরেন্টসরা পেপার 2 ইংলিশের ফুল সিলেবাস বেসড নোটস সঙ্গে প্র্যাকটিস সেট পেয়ে যেতে পারো সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। আশা করি ইংলিশে পেপার 2তে তোমাদের আপকামিং এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষাতে তোমাদের ক্ষেত্রে লাস্ট মিনিট রিভিশনের জন্য ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও নেট সেট সংক্রান্ত আমাদের পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। পাশাপাশি ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের ক্লাস সম্পর্কে আপডেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের সবার প্রথম ক্লাসে আমরা অ্যানসিয়েন্ট গ্রিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্লেটোর দর্শন পড়েছিলাম, অ্যারিস্টটলের দর্শন পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা লনজাইনাস, হোরাস এবং কুইন্টিলিয়ানকে নিয়ে আলোচনা করব। দেখো, গ্রেসো রোমান ক্রিটিসিজম বা গ্রেকো রোমান ক্রিটিসিজম বলতে প্রধানত প্রাচীন গ্রিস ও রোমের সাহিত্য, চিন্তা, তত্ত্ব, নীতি, শিল্প বিশ্লেষণ ইত্যাদিকে বোঝায়। মানে মূলত কবিতা, নাটক, অলঙ্কার শাস্ত্র মানে রেটোরিক, এই সমস্ত কিছুর যে স্টাইল, শিল্পের উদ্দেশ্য, কবিদের যে ভূমিকা ইত্যাদি নিয়ে যে একটা ফিলসফিক্যাল ডিসকাশন, এটাকেই বলা হচ্ছে গ্রেসো রোমান ক্রিটিসিজম। এই গ্রেসো রোমান ক্রিটিসিজমের সময়কাল ছিল 5th সেঞ্চুরি বিসিই থেকে 2nd সেঞ্চুরি বিসিই পর্যন্ত। এর প্রথমেই আমরা প্লেটোকে পেয়েছিলাম, দেন আমরা অ্যারিস্টটলকে পেয়েছিলাম। তৃতীয়ত আমরা যে দার্শনিককে দেখতে পাবো তিনি ছিলেন খ্রিস্টীয় 3য় শতকের একজন বিশিষ্ট গ্রিক দার্শনিক, ক্যাসিয়াস লঙ্গিনাস বা লঞ্জাইনাস। তিনি একাধারে ছিলেন একজন গ্রিক দার্শনিক বা লিটারারি ক্রিটিক, সাহিত্য সমালোচক। সাহিত্য সমালোচনায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান, তার যে প্রবন্ধ, সেটা হচ্ছে অন দ্য সাবলাইম। লঞ্জাইনাস বা লঙ্গিনাস এথেন্সে জন্মগ্রহণ করেন এবং আলেকজান্দ্রিয়াতে নিও প্লাটোনিক দর্শন নিয়ে প্লটিনাসের কাছে তিনি শিক্ষা লাভ করেন। লঞ্জাইনাসকে ফার্স্ট রোম্যান্টিক ক্রিটিকও বলা হয়ে থাকে, কারণ লঞ্জাইনাস মনে করতেন যে সাহিত্যের মূল উদ্দেশ্য শুধুমাত্র পাঠককে আধ্যাত্মিক পরমানন্দ দেওয়া, এক্সটাসি দেওয়া, তাকে বাস্তব জগৎ থেকে অন্য একটা জগতে নিয়ে যাওয়া। তাই তাকে সর্বপ্রথম রোম্যান্টিক সমালোচক হিসেবে অভিহিত করা হয়, কারণ লিটারেচার বা আর্টের উদ্দেশ্য যে মানুষকে আনন্দ প্রদান করা, এটা তিনিই সর্বপ্রথম বলেছিলেন যে লিটারেচার বা আর্ট বা কবিতার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে পরম আনন্দ দেওয়া। তাই তাকে প্রথম রোম্যান্টিক সমালোচক বা ফার্স্ট রোম্যান্টিক ক্রিটিক বলা হয়ে থাকে। তার পাণ্ডিত্য এতটাই গভীর ছিল যে সমসাময়িকরা তাকে জীবন্ত একটা গ্রন্থাগার বলতেন। তার সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ক হলো অন দ্য সাবলাইম। লঞ্জাইনাস একাধারে ক্লাসিসিস্টও ছিলেন আর একধারে রোম্যান্টিসিস্টও ছিলেন। এই অন দ্য সাবলাইম ওয়াজ ইনিশিয়ালি পাবলিশড ডিউরিং দ্য রেনেসা বাই রোবোটেলো ইন 1554, আর এটার প্রথম ইংলিশ ট্রান্সলেশন কার দ্বারা হয়েছিল? জন হলের দ্বারা, যেটা প্রথম দেখা দিয়েছিল 1652-তে। সাবলাইম মানে উচ্চমার্গীয় সেই মহত্ব, ভাষা ও অভিব্যক্তির এমন একটা শক্তি যা পাঠককে অতীন্দ্রিয় আনন্দে উত্তোলিত করে। সাবলাইমের উৎস কি বলেছেন তিনি? না মহান চিন্তা, প্রবল আবেগ, উদার ভাষা মানে ডিকশন, সুন্দর রেটোরিক ফিগার এবং রচনার মহৎ বিন্যাস।
তাহলে 5 সোর্স অফ সাবলাইম বলতে তিনি বুঝিয়েছেন গ্রেটনেস অফ থট, পাওয়ারফুল অ্যান্ড জেনুইন ইমোশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ফিগার্স, নোবেল ডিকশন, ডিগনিফাইড কম্পোজিশন। তিনি মনে করতেন সত্যিকারের মহান সাহিত্য লেখকের অন্তরের মহত্ব থেকে জন্মায়। কৃত্রিম অলংকার বা শুধু নিয়ম দিয়ে সেই সাবলাইম কিন্তু অর্জন করা যায় না। তিনি প্রকৃত প্রতিভাকে উৎসাহ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু শৈল্পিক নিয়ম বা এই যে অনুশীলন, এটার গুরুত্বও যে রয়েছে সেটাও তিনি স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে নেচার এবং আর্ট এই দুটোর মিলনে এই সাবলাইম সৃষ্টি হয়। সাবলাইমের মূল উৎস লেখকের নৈতিক উচ্চতা, অর্থাৎ লেখকের চরিত্র মহান হলে তার লেখাও কিন্তু সেই মহত্ব অর্জন করবে, নইলে কিন্তু পারবে না। তাহলে সাবলাইমের কেন্দ্রীয় ধারণা কি? মহিমান্বিত উৎকর্ষপূর্ণ ভাষা যা পাঠককে মুগ্ধ করে, বিস্মিত করে এবং মানসিকভাবে তাকে উত্তোলিত করে। রোম্যান্টিক যুগে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ব্রুক, লঞ্জাইনাসের এই সাবলাইমের ধারণা ব্যবহার করেছিলেন। তাদের লেখাতে আমরা লঞ্জাইনাসের এই সাবলাইমের ধারণা কিন্তু দেখতে পাই। ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবেতে তোমরা এই সাবলাইমের ধারণা পেয়েছো। এছাড়াও মডার্ন অ্যাস্থেটিক থিওরিতেও এই সাবলাইম কিন্তু একটা কেন্দ্রীয় ধারণা। আর এই লঞ্জাইনাসই কিন্তু প্রথম রুল বেসড কোনো কিছু না ফলো করে বরং ইন্সপিরেশন বেসড ক্রিটিসিজমের পথ দেখিয়েছিলেন। তার মতে মহৎ সাহিত্যের লক্ষ্য শুধু আনন্দ দেওয়া বা শিক্ষা দেওয়া নয়, বরং পাঠককে একটা অভাবনীয় উচ্চতায় পৌঁছে দেওয়া, এক্সটাসিতে নিয়ে যাওয়া। এই এক্সটাসির ধারণা আমরা কিন্তু টিনটন অ্যাবেতে বারবারই খুঁজে পাই। তাহলে তার এই যে তত্ত্ব, এর দ্বারা রোম্যান্টিক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ খুবই অনুপ্রাণিত, সেটা আমরা দেখতে পাই। তাহলে লঞ্জাইনাসের ক্রিটিসিজম সংক্রান্ত মূল গ্রন্থ ছিল অন দ্য সাবলাইম, যেটা 5 সোর্সেস অফ সাবলিমিটি নিয়ে রচিত। গ্র্যান্ডিওর অফ থট, স্ট্রং ইমোশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ফিগার অফ স্পিচ, নোবেল ডিকশন এবং ডিগনিফাইড কম্পোজিশন, এই 5টা ছিল 5 সোর্সেস অফ সাবলিমিটি। কার মতে? লঞ্জাইনাসের মতে। তিনি প্রকৃত সাহিত্য এবং কৃত্রিম লোক দেখানো অলংকারপূর্ণ সাহিত্যের মধ্যে পার্থক্য করিয়ে দেখিয়েছেন। কৃত্রিম ভাষা দিয়ে সাধারণ চিন্তাকে ঢেকে রাখা প্রকৃত সাহিত্য নয়, এটাই তিনি বলতে চেয়েছেন। তিনি হোমারের লেখার অন্ধ ভক্ত ছিলেন। তিনি উল্লেখ করেছেন যে হোমার যখন ইলিয়াড লিখছিলেন তখন তিনি মেধার শীর্ষে ছিলেন, কিন্তু ওডিসি লেখার সময় বার্ধক্যের কারণে তার লেখার সেই তীব্রতা কিছুটা ম্লান হয়ে এসেছিল। তাই তিনি ইলিয়াডের মতো ওডিসি থেকে কিন্তু সেই নান্দনিক সৌন্দর্যটা খুঁজে পাননি। কারণ লঞ্জাইনাসের মতে বা তার কাছে সাহিত্যের মূল উদ্দেশ্যই হলো নান্দনিক সৌন্দর্য, কোনো নীতিগত শিক্ষা নয়। তাই তার এই যে ক্রিটিসিজম বা এই যে সমালোচনা তত্ত্ব বা তার এই যে ক্রিটিক্যাল থিওরি, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ হিসেবে আমরা লিটারারি ক্রিটিসিজমের অন্তর্ভুক্ত করে দেখি। তিনি সাহিত্যে আবেগের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন, চরম আনন্দ বা এক্সট্রাসির কথা বলেছেন, মৌলিকতা বা ব্যক্তিগত প্রকাশ যে থাকবে সাহিত্যে সেটা তিনি বলেছেন, এবং নিয়ম ভাঙার সাহসিকতা তিনি দেখিয়েছেন। এছাড়াও তিনি ইমাজিনেশন এর গুরুত্ব তুলে ধরেছেন। সৃজনশীলতা, ইমাজিনেশন এর গুরুত্ব সাহিত্যের ক্ষেত্রে তিনি তুলে ধরেন, যেটা রোম্যান্টিক আন্দোলনের মূল ভিত্তি ছিল। আর এই সব কারণেই আর.এস. স্কট জেমস লঞ্জাইনাসকে প্রথম রোম্যান্টিক সমালোচক হিসেবে অভিহিত করেছেন। আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা আলোচনা করব হোরাসকে নিয়ে। হোরাস ছিলেন একজন প্রখ্যাত রোমান কবি, সাহিত্য সমালোচক, যিনি সম্রাট অগাস্টাসের আমলে কিন্তু বাস করতেন। তার সাহিত্য সমালোচনার প্রধান কাজ কোনটা? না, আর্স পোয়েটিকা, বা যেটাকে আমরা আর্ট অফ পোয়েট্রি বলি। কাব্যের যে শিল্পকলা, পদ্যর আকারে লেখা একটা চিঠি, তার এই যে লিটারারি ওয়ার্ক, এটা মূলত একটা চিঠি ছিল। তার এই যে সাহিত্য সমালোচনা বা লিটারারি ক্রিটিসিজম, এর যে মূল দিকগুলো সেগুলো কি কি? তিনি তার আর্টস পোয়েটিকাতে কবিতার উদ্দেশ্য, অর্গানিক ইউনিটি, অ্যাপ্রোপ্রিয়েটনেস, নাটক এবং চরিত্রের রূপায়ণ, ভাষা শৈলী, পরিশ্রম, নৈপুণ্য, এই সমস্ত কিছু নিয়ে বেশ কয়েকটি কথা বলেছিলেন। আর্টস পোয়েটিকাতে তিনি কবিতা লেখার নিয়ম, নীতি, শিল্পের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন, যেটা অ্যারিস্টটলের পোয়েটিক্সের পর একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়েছিল লিটারারি ক্রিটিসিজমে। তিনি কবিতায় শিক্ষা এবং আনন্দ, মানে ডালসে অ্যাট
ইউটাইল এর কথা বলেছিলেন। অর্থাৎ একই সাথে আনন্দও দেবে কবিতা এবং শিক্ষাও প্রদান করবে। কে বলেছিলেন? হোরাস বলেছিলেন। এই দুয়ের গুণের সমন্বয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং কবিতার বিষয়বস্তু, শৈলী ও কাঠামো নিয়ে বিশদ আলোচনা করতেন হোরাস। তার মতে একজন কবির উচিত প্রকৃতির নিয়ম মেনে চলা, সহজ এবং সাবলীল ভাষায় তার আর্ট বা সাহিত্য রচনা করা, শিল্পকে শিল্পের প্রয়োজনে ব্যবহার করা, যা তার রোমান সাহিত্যিক দর্শনের মূল ভিত্তি ছিল। তাহলে আর্স পোয়েটিকা মূলত একটা পদ্যের আকারে লেখা একটা চিঠি, যেখানে পরবর্তী প্রজন্মের কবিদের জন্য কাব্য নির্মাণের সেই শিল্পকলার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তিনি বলেন কবিতা ইকুয়াল টু ডালসেট ইউটাইল, মানে শিক্ষাদানও করবে, আনন্দও দেবে। তিনি গ্রিক সাহিত্যিক রীতি ও নিয়ম মেনে চলার উপরে জোর দিয়েছিলেন। বিশেষত বিষয়বস্তুর ঐক্য, ইউনিটি অফ সাবজেক্ট, উপযুক্ত শৈলীর ব্যবহারের গুরুত্ব কিন্তু তিনি বুঝিয়েছিলেন। কৃত্রিমতা বর্জন করে সহজ, সাবলীল এবং স্বাভাবিক ভাষা ব্যবহারের পক্ষে ছিলেন তিনি কবিতার বিষয়বস্তুতে গভীর দার্শনিক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তাও তুলে ধরেছিলেন, যেটা জীবনের সত্যকেই কিন্তু কবিতার আকারে প্রতিফলিত করে। কারণ জীবনের সত্যকে যদি না তুলে ধরে কবিতা বোঝালো, তাহলে তো সেটা বাস্তবসম্মত হবে না, তাহলে তার ভাষা সাবলীল, স্বাভাবিক, সহজ হবে না, কৃত্রিমতা চলে আসবে তার মধ্যে। একজন কবি হিসেবে তিনি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং তার নিজস্ব কাব্য প্রতিভার কারণে তার সমালোচনা স্বতন্ত্র এবং গভীর ছিল। এছাড়াও তিনি আর্টস পোয়েটিকাতে ডেকোরাম নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ক্যারেক্টার্স, ল্যাঙ্গুয়েজ, ইমোশনস, অ্যাকশন মাস্ট স্যুট ইচ আদার। আ ট্র্যাজিক হিরো মাস্ট স্পিক ইন এলিভেটেড ল্যাঙ্গুয়েজ। চিলড্রেন মাস্ট স্পিক লাইক চিলড্রেন। এগুলো অবশ্যই ফলো করা উচিত। এই অ্যাপ্রোপ্রিয়েটনেসগুলো সাহিত্যে অবশ্যই থাকবে। এছাড়াও তিনি ইউনিটি অ্যান্ড স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন আননেসেসারি ডাইগ্রেশন অ্যাভয়েড করতে, বিগিনিং, মিডল এবং এন্ড স্ট্রাকচার থাকবে সাহিত্য রচনায়, ইনফ্লুয়েন্স অন ক্লাসিক্যাল রুলস। এছাড়াও তিনি সাবজেক্ট চয়েস নিয়েও বলেছেন যে রাইটার শুড চুজ আ থিম দে ক্যান হ্যান্ডেল। প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং কিন্তু ইম্পর্ট্যান্ট, এটাও তিনি বলেছেন। এছাড়া দেখতে পাই ইমিটেশন অফ গ্রিক মডেলস, গ্রিক ক্লাসিক্স অ্যাজ আইডিয়াল স্ট্যান্ডার্ড। তিনি গ্রিক ক্লাসিকের উচ্চ আদর্শের কথা বলেছেন। এবং মডারেশন অ্যান্ড ব্যালেন্স, তিনি বলেছেন যেন এক্সট্রিম অর্নামেন্টেশন না হয়। অতিরিক্ত অলঙ্কৃত করলে কিন্তু সাহিত্য তার স্বাভাবিকতা হারায়, কৃত্রিম হয়ে ওঠে। স্টাইল শুড বি পলিশড, ক্লিয়ার অ্যান্ড হারমোনিয়াস। এই সমস্ত কিছু আমরা তার আর্টস পোয়েটিকাতে দেখতে পাই। তাহলে হোরাসকে সাহিত্যের ইতিহাসে অ্যারিস্টটলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটারারি ক্রিটিক হিসেবে গণ্য করা হয়। তার নীতিগুলো রেনেসা পরবর্তী সময়ে কিন্তু ইউরোপীয় সাহিত্যে গভীর প্রভাব বিস্তার করে, সেটাও আমরা দেখতে পাই। পোপ, ড্রাইডেন ইত্যাদি লেখকরা কিন্তু তার এই সমস্ত কিছুর দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন এবং নিজেরাও সেগুলো অ্যাডপ্ট করেছিলেন নিজেদের রাইটিং। আশা করি হোরাসের ক্রিটিসিজম সবাই বুঝতে পেরেছো, হোরাসের আর্টস পোয়েটিকা। নেক্সট যাকে নিয়ে আমরা আলোচনা করব, কুইন্টিলিয়ান। কুইন্টিলিয়ান কে ছিলেন? খ্রিস্টপূর্ব আনুমানিক 35 BCE-তে স্পেনে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ইনি রোমে আসেন, শিক্ষা লাভ করেন। তিনি সম্রাট ভেসপাসিয়ানের রাজত্বকালে রোমের প্রথম রাষ্ট্রীয় বেতনভুক্ত শিক্ষক বা অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিল প্লিনি এবং সম্ভবত ট্যাসিটাসও। তার মেজর ওয়ার্কের মধ্যে ছিল ইনস্টিটিও ওরাটোরিয়া, বাগ্মিতার শিক্ষা, দ্য ওরাটর্স এডুকেশন। এটা 12টা খণ্ডে বিভক্ত ছিল, ইন 12 বুকস। তাহলে দেখো, আমরা লঞ্জাইনাসের অন দ্য সাবলাইম পেলাম, আমরা হোরাসের আর্টস পোয়েটিকা পেলাম, এবং কুইন্টিলিয়ানের যে বিশিষ্ট ওয়ার্ক ক্রিটিসিজমে সেটা কি পেলাম? ইনস্টিটিও ওরাটোরিয়া, দ্য ওরাটর্স এডুকেশন, যেটা 12টা খণ্ডে বিভক্ত। এবং জন্ম থেকে শুরু করে একজন দক্ষ স্কলার হিসেবে অবসর গ্রহণ পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা প্রক্রিয়া তিনি কিন্তু এতে বর্ণনা করেছেন। এই বইটার মূল লক্ষ্য ছিল একজন আদর্শ বাগ্মী তৈরি করা, এক কথায় বলতে গেলে দক্ষ এবং সৎ মানুষ তৈরি করা, যেটাকে তিনি সংজ্ঞায়িত করেছেন ভির বোনাস ডাইসেন্টি পেরিটাস নামে, মানে সৎ এবং দক্ষ বা সৎ এবং
কথা বলায় দক্ষ মানুষ হওয়া। কুইন্টিলিয়ানের সাহিত্য সমালোচনা প্রধানত ব্যবহারিক এবং নীতিবোধমূলক ছিল। তার ক্রিটিসিজমের মূল দিকগুলো কি ছিল সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। কুইন্টিলিয়ান বিশ্বাস করতেন যে একজন ভালো মানুষ, ভালো লেখক হওয়ার জন্য শ্রেষ্ঠ লেখকদের শৈলী অনুকরণ করাটা জরুরি, মানে ইমিটেশনের উপরে তিনি জোর দিয়েছিলেন। তিনি বিশেষ করে হোমার এবং ভার্জিলের মতো লেখকদের পঠন এবং অনুসরণের উপরে জোর দিতেন। এছাড়াও ক্লাসিক্যাল আদর্শের কথা বলেছেন তিনি প্রখ্যাত স্কলার সিসেরোকে তার আদর্শ মনে করতেন। তিনি তৎকালীন রোমান সাহিত্যে দেখা দেওয়া সেই কৃত্রিম এবং সেই অতিরিক্ত কোরাপ্ট যে স্টাইল তার বিরোধিতা করেছিলেন। সিসেরোর মার্জিত এবং গাম্ভীর্যপূর্ণ রচনা শৈলীতে তার আনন্দ এবং সেটাই যে সঠিক সেটা তিনি বলেছিলেন, এবং সিসেরোর মতোই তিনি তার রচনাও মার্জিত এবং গাম্ভীর্যপূর্ণ শৈলীতে করতেন। এছাড়াও মরাল ক্রিটিসিজমের ওপরে গুরুত্ব দেখতে পাই। তার মতে সাহিত্যের কাজ শুধু যে আনন্দ দেবে তা নয়, পাঠকদের চরিত্র গঠন করবে সাহিত্য। একজন লেখক যদি নৈতিকভাবে ভালো মানুষ না হয় তবে তার রচনা কখনো প্রকৃত সাহিত্য হতে পারে না, এটা তিনি বলতেন। দেখো, এর আগে আমরা দেখেছিলাম লঞ্জাইনাসও বলেছিলেন যে একজন লেখককে তার লেখা মহৎ করতে হলে অবশ্যই তাকে সৎ চরিত্রের নৈতিকবান হতে হবে। আবারও আমরা কুইন্টিলিয়ানের মতে কি পেলাম যে একজন লেখক যদি নৈতিকভাবে ভালো মানুষ না হয় তবে তার রচনা কখনো প্রকৃত সাহিত্য হতে পারে না। এই ইনস্টিটিউট ওরাটোরিয়ার 10th যে বুক, সেখানে সাহিত্য সমালোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে। তিনি সেখানে গ্রিক এবং ল্যাটিন এই দুই ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের রচনার একটি তুলনামূলক আলোচনা করেছেন এবং পরবর্তী যুগের সমালোচকদের গভীরভাবে প্রভাবিত করে এমন একটা সমালোচনা তিনি তুলে ধরেছেন সেখানে। কুইন্টিলিয়ানস ক্রিটিক্যাল থিওরি বলতে আমরা দ্য গুডম্যান থিওরি বলবো, যেখানে তিনি দ্য ওরাটর ইজ এ গুড ম্যান স্কিলড ইন স্পিকিং এটা বলেছিলেন যে ওরাটরকে গুড হতে হবে, স্পিকিংয়ে তাকে অবশ্যই স্কিলড হতে হবে। রেটোরিককে তিনি মরাল এডুকেশনের ওয়ে বলেছিলেন। স্টেজেস অফ এডুকেশন নিয়ে তিনি আলোচনা করেছেন। ইমিটেশনকে গুরুত্ব দিয়েছেন, প্র্যাকটিসকে, থিওরি, স্টাইল এবং ইলোকুয়েন্স নিয়ে তিনি আলোচনা করেছেন। প্রত্যেকটি আমি এখানে ইন ডিটেইল আলোচনা করেছি। এছাড়াও লিটারেচারের ফাংশন নিয়ে তিনি আলোচনা করেছেন। শুধু যে এডুকেশন বা আনন্দ দেবে তা নয়, মরাল ইমপ্রুভমেন্ট করবে, এগুলো লিটারেচারের রেসপন্সিবিলিটি। আর শিক্ষাতত্ত্বে কুইন্টিলিয়ানের অবদান যদি আমরা দেখি, কি দেখতে পাই যে তিনি প্রথম শিশুদের প্রহার বা শারীরিক শাস্তির বিরোধিতা করেছিলেন। বলেছিলেন যে শিক্ষা আনন্দদায়ক হতে হবে, ভীতিপ্রদ নয়। শিশুরা যদি ভয়ই পেল, শিক্ষা কিন্তু সেক্ষেত্রে সম্পন্ন হলো না। তাদের কিউরিওসিটি যদি না জন্মালো, তারা এটাকে চাপের আকারে নেয়। তিনি শিক্ষার প্রাথমিক স্তর থেকেই ভাষা এবং শব্দ চয়নের বিশুদ্ধতার উপরে গুরুত্ব দেন। কুইন্টিলিয়ানের এই যে রচনাবলী রেনেসাঁ যুগের হিউম্যানিস্ট শিক্ষকদের কাছে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়েছিল এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার অনেক ধারণার জন্ম দিয়েছে কুইন্টিলিয়ানের এই রচনাবলী। বোঝা গেছে? আশা করি হোরাস, লঞ্জাইনাস এবং কুইন্টিলিয়ানের ক্রিটিসিজম নিয়ে সবাই বুঝতে পেরেছো। এখানে আমি এই 3 স্কলারেরই দর্শন বা ক্রিটিসিজমের একটা তুলনামূলক আলোচনা করে একটা টেবিল ড্র করেছি, যেখানে আমি তাদের ফোকাস, স্টাইল, ভিউ অফ পোয়েট বা ওরাটর, এইম অফ লিটারেচার এবং ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করেছি। দেখো, ফোকাস বলতে গেলে আমরা লঞ্জাইনাসের ক্ষেত্রে দেখতে পাই সাবলিমিটি, মহত্ব, ইমোশন, ইমাজিনেশন। হোরাসের ক্ষেত্রে রুলস, ডেকোরাম, ব্যালেন্স, এবং কুইন্টিলিয়ানের ক্ষেত্রে রেটোরিক, মরাল এবং এডুকেশন। লঞ্জাইনাসের স্টাইল ছিল ইন্সপিরেশনাল, হোরাসের প্র্যাকটিক্যাল এবং ব্যালেন্সড, এবং কুইন্টিলিয়ানের ডাইডাকটিক এবং সিস্টেম্যাটিক। ভিউ অফ পোয়েট বলতে গেলে আমরা দেখব লঞ্জাইনাসের জিনিয়াস, এলিভেটেড সোল, ক্রাফটসম্যান হু মাস্ট ফলো রুল, আর গুড মরাল ম্যান। এম অফ লিটারেচার, এটা হচ্ছে আপলিফট দ্য সোল, আত্মাকে মহত্ব প্রদান করবে, উত্তোলিত করবে। হোরাসের ক্ষেত্রে লিটারেচারের এম হওয়া উচিত শিক্ষা দেওয়া এবং আনন্দ দেওয়া দুটোই, এবং কুইন্টিলিয়ানের ক্ষেত্রে টিচ ভার্চু, সার্ভ সোসাইটি। তাহলে কুইন্টিলিয়ান বলেছিলেন শুধুই যে শিক্ষা দেবে তা নয়, নৈতিক শিক্ষা দেবে, মানুষকে মানুষ হতে সাহায্য করবে লিটারেচার। ইনফ্লুয়েন্স কি? লঞ্জাইনাসের ইনফ্লুয়েন্স আমরা রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক অথারদের উপরে দেখতে পাই। নিও ক্লাসিসিস্টদের ওপরে আমরা হোরাসের প্রভাব লক্ষ্য করি, এবং কুইন্টিলিয়ানের মতবাদ পরবর্তী ক্ষেত্রে
এডুকেশনে রেটরিকের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলেছিল। কারণ ইউরোপীয় রেটরিক তত্ত্ব এবং শিখন পদ্ধতিতে কুইন্টিলিয়ানের যথেষ্ট প্রভাব ছিল। ইউরোপিয়ান রেটরিক তত্ত্ব এবং শিক্ষা পদ্ধতি তারই উপরে দাঁড়িয়ে তৈরি। এছাড়াও রেনেসা হিউম্যানিস্ট বা রেনেসা মানবতাবাদে কিন্তু তার শিক্ষা ভাবনা অত্যন্ত প্রভাবশালী। কম্পোজিশন থিওরি, আধুনিক যে কম্পোজিশন থিওরি, সেখানেও কিন্তু কুইন্টিলিয়ানের নীতি ব্যবহৃত হয়। বোঝা গেছে? তো এই ছিল গ্রেসো রোমান ক্রিটিসিজম বা গ্রেকো রোমান ক্রিটিসিজমের লঞ্জাইনাস, হোরাস এবং কুইন্টিলিয়ান নিয়ে আলোচনা, যেখানে আমরা মেজর ওয়ার্ক নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকের যে রচনা শৈলী, তাদের যে লিটারারি ক্রিটিসিজম, সেই সমস্ত দিকগুলোর ওপরে দৃষ্টিপাত করলাম। আশা করি আজকের ক্লাসটা সবারই আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের পরবর্তী ক্লাসে।